নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের সোনোস্ক্যান এয়ারের এই বিশেষ স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আমরা আলোচনা করব এক রোগ নিয়ে যা নীরবে বছর বছর মানুষকে বিপদে ফেলে দেয়। এমন এক রোগ যার নাম লিভার সিরোসিস। এই লিভার সিরোসিস নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরী স্যার। স্বাগত স্যারকে। স্যার, চলুন তাহলে শুরু করি আজকের বিষয় নিয়ে। লিভার সিরোসিস আসলে কি? বেশ, প্রথম কথা হচ্ছে এই শব্দটা শুনলেই তো আমরা সবাই আঁতকে উঠি মানে হচ্ছে যে এমন একটা কিছু আমার হয়ে গেছে যেটা মানেই হচ্ছে যেন তিলে তিলে আমি ধীর পদক্ষেপে অথবা দ্রুত গতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাব, এবং এভাবেই এটাকে তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। এবং এখন তো ইনফরমেশন টেকনোলজির আর পার্টিকুলারলি ইনফরমেশন ওই গুগলাইজড ওয়ার্ল্ডে আমরা বাস করি, সুতরাং সবাই শব্দ শুনলেই ওই সাইটগুলোতে গিয়ে মানুষ জানতে শুরু করেন, এবং জানার পরেই যে ধারণায় তিনি সিদ্ধ হয়ে চিকিৎসকের কাছে আসেন এবং আমাদের মতন মানুষের কাছে আসেন, সেটা হচ্ছে ডাক্তারবাবু আমি আর কতদিন থাকবো। তো আমি যেটা কেন এই প্রশ্নটার অবতারণা প্রথমেই করছি, যেটা প্রথমেই ক্লিয়ার হওয়া দরকার যে সিরোসিস মানেই সব শেষ হয়ে গেছে, এবং খুব খারাপ খারাপ কতগুলো শব্দ ব্যবহার করা হয়, আমরাও ব্যবহার করি লুজলি, কারণ এটা আমাদের মানুষকে খবর নিয়ে পৌঁছে দেওয়ার, চিকিৎসার অসুখের খবর পৌঁছে দেওয়ার সংস্কৃতিতে ঢুকে গেছে। সেটা হচ্ছে লিভার পচে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে। এই শব্দগুলো একদম প্রথমেই বুঝে নেওয়া দরকার। এই শব্দগুলো একদম অপবৈজ্ঞানিক শুধু নয়, এই শব্দগুলোর কোনো অর্থ নেই। সিরোসিস নিশ্চয়ই একটা অসুখ, এবং লিভার তো সুখে নেই, লিভারের অসুখ হয়েছে। এবং সিরোসিস হচ্ছে এমন একটা সময় যখন লিভারে ঝড় উঠেছে। লিভারের একটা বাড়ি আছে, সেই বাড়িটা অনেকটা হচ্ছে ওই মৌমাছির চাকের মতন, তার মধ্যে অনেকগুলো ছোট 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 ঘর থাকে, যে ঘরগুলো নিজের সঙ্গে আরেকজনের সঙ্গে কথা বলে এবং অনেক কাজকর্ম করে। লিভার যত কাজ করে শরীরের কোনো অঙ্গ এত কাজ করে না, এবং লিভারই আমাদের জাগ্রত রাখে, লিভারই আমাদের ভাবতে সাহায্য করে, লিভার আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, লিভার আমাদের শরীরকে প্রতিরোধ করে। তো এতগুলো যে লিভার, অর্থাৎ লিভার 24 ঘন্টা কাজ করে। আমি যখন ঘুমাই তখনও লিভার আমাকে সাস্টেইন করে, অর্থাৎ আমাকে বাঁচিয়ে রাখে, আমার শরীরটাকে চালন করে। তো এই যে লিভার, সেই লিভারের ঘরে কোনো একজন শত্রু যখন আক্রমণ করে, যেটা ঘটতেই থাকে, অর্থাৎ লিভার হচ্ছে শরীরের প্রহরী, সেই প্রহরীও অনেক সময় তো ডাকাতের হাতে পড়ে। তো সিরোসিসে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে ডাকাতরা, তারা লিভারের মধ্যে ঢুকে বসতি করে কিছুদিনের জন্য, এবং বসতি করার পর, অর্থাৎ কিনা তারা ঢুকে পড়ে যেভাবেই হোক, লিভারের যে প্রহরা, সেই প্রহরাকে বোকা বানিয়ে তারা ঢুকে পড়ে লিভারের কোষকে ক্ষতি করার চেষ্টা করছে এবং করে যায়। এবং এই ক্ষতি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় লিভারের কিছু কিছু কোষ ধ্বংস হয়ে যায়। কিন্তু যেটা সবসময় মজা লিভারের এবং মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লিভার হচ্ছে এমন একটা অঙ্গ যেটা হচ্ছে ওই রকমভাবে শেষ করে দেয়া যায় না। ওই মোহিতলাল মজুমদারের একটা কবিতায় ছিল না, ধ্বংসের চিতাভস্য পড়ে উড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধু ভরি বুকে মৃত্যুর, সে আসিছে আজ কাল বৈশাখে। তো সিরোসিস হচ্ছে একটা কালবৈশাখী, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে, ওই তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধু ভরি বুকে মৃত্যুর, সে আসিছে আজ কাল বৈশাখে। অর্থাৎ এই যে ধ্বংসের আবহ, ঝড়ের আবহ, বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু নতুনের সৃষ্টিরও ইঙ্গিত থাকে। অর্থাৎ যে মুহূর্তে লিভারের একটা কোষ ধ্বংস হচ্ছে, সে মুহূর্তে লিভার থেকে এমন কিছু জিনিস বেরোচ্ছে, যে কোষগুলো, যে জিনিসগুলো গিয়ে, সেগুলোর বৈজ্ঞানিক নানান নাম আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, মানুষ আরও তাতে সংশয়ে পড়বেন, অর্থাৎ কনফিউজড হবেন। কিন্তু যেটা বোঝা দরকার সেটা হচ্ছে ধ্বংসই কিন্তু সৃষ্টির পথ করে দেয়, এবং পাশের যে কিছুটা ভালো থাকা কোষগুলো, তার থেকে আরও হাজারো কোষ যাতে জন্ম নেয়, সেই জন্মের ইঙ্গিত করে। সেই জন্য যেটা মাথায় রাখা দরকার, যে মুহূর্তে লিভারের কোষ ধ্বংস হচ্ছে, সে মুহূর্তে কিন্তু লিভারের কোষের মধ্যে আরও অনেক বেশি সংখ্যক কোষ তৈরি হচ্ছে, এবং ডেফিনেটলি সেখানে একটা আলোড়ন চলছে, সেখানে তরঙ্গ চলছে, সেখানে আলো আঁধারির খেলা চলছে। আঁধার তো আছেই, কিন্তু আলোটাও কোথাও যেন লুকিয়ে আছে। যেটা মাথায় রাখতে হবে যে সিরোসিস হচ্ছে একটা খণ্ডহর,
যার মধ্যে অনেকগুলো দুঃখের গান আছে, কিন্তু সেটা প্রতি মুহূর্তে খবর দেয়, অর্থাৎ লিভারটা খারাপ হয়েছে এবং খারাপের মধ্যেই আছে, কিন্তু তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে। প্রকৃতি লিভারকে এমন ক্ষমতা দিয়েছে যে ক্ষমতায় সিরোসিসের, যে লিভারে সিরোসিস হয়েছে তার মধ্যেই নিহিত থাকে আবার তাকে কারেক্ট করার ক্ষমতা। কাজেই সিরোসিস অসুখ, সিরোসিস খুব সুখের বস্তু নয়। কোন পর্যায়ে আছে সিরোসিস তার উপর নির্ভর করে। যাদের প্রাথমিক পর্যায়ে থাকে, অল্প কিছু কোষ ধ্বংস হয়েছে, লিভারের অল্প ক্ষতি হয়েছে, এবার এই প্রশ্নটা যেই বললাম না, অমনি যিনি সিরোসিসের অসুস্থ মানুষ তিনি এসে আমাদের জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু বলতে পারেন আমার লিভার কতটা খারাপ হয়েছে, কতটা, মানে গাণিতিক নিয়মে। আবার আমি পরিষ্কার করতে চাই, কতটা লিভার খারাপ হয়েছে এটা মাপার কোনো অঙ্ক নেই। এটা যারা বলেন তারা গণৎকার এবং কিছুটা এটা বুজরুকির মতন। 30% খারাপ হয়েছে, 20% খারাপ হয়েছে, না, লিভার মাপা যায় না। লিভার খারাপ মানে লিভার খারাপ। তার কতটা খারাপ মাপার কতগুলো পদ্ধতি আছে চিকিৎসকদের জন্য, কিন্তু কত পার্সেন্ট খারাপ হয়েছে এরকম কিছু না। যখন গন্ডগোলটা ঘটে তখন পুরো লিভারটাকে নিয়েই ঘটে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আবারও বলছি, যে লিভার সিরোসিস মানে হচ্ছে লিভারে একটা গোলযোগ চলছে, কিন্তু সেই গোলযোগটাকে সারিয়ে তোলার আবহও তৈরি হচ্ছে, অর্থাৎ লিভার রিজেনারেট করছে, নতুন করে বেঁচে ওঠার চেষ্টা করছে। আবারও বলছি, ওই আমাদের সবসময় গানের সুরে জীবনকে নিয়ে যেতে হয়। ওই ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, এটা হচ্ছে লিভারের সিরোসিসের গান। সাতমহলার স্বপ্ন তরীর নিভল আধা আজ বাতি, এইটা ভাবলে হবে না, জাগলো কত বাতি সেইটা ভাবতে হবে। সিরোসিস অসুখ, কিন্তু গেল রব তোলার কোনো অর্থ হয় না। একদমই তাই স্যার। গেল রব না তুলে আমরা যেটা জানতে চাইবো যে এই লিভার সিরোসিসের কারণগুলো কি কি। বেশ, লিভার সিরোসিস মানেই হচ্ছে লিভারের মধ্যে এমন কিছু শত্রু বাসা বেঁধেছে যেগুলো হচ্ছে লিভারকে, ওই প্রথমেই বললাম, লিভারকে বোকা বানিয়েছে। অর্থাৎ লিভার যেহেতু শরীরের প্রহরী, তার যে ক্ষমতাগুলো, ইমিউনিটি বলুন, তার যে অন্যান্য লিভারের মধ্যে ওষুধের, আমরা যখনই কোনো ওষুধ খাই সেই ওষুধটা গিয়ে লিভারের মধ্যে বিক্রিয়া হয়, মানে লিভারই তাকে আমাদের শরীরের মতন গ্রহণযোগ্য করে তোলে। সেই জন্য ছাতামাতা করে দোকানে ঘুরে ঘুরে ওষুধ খাওয়ার কোনো মানে হয় না, কারণ যা খাচ্ছেন সেটা কিন্তু কিছু না কিছু প্রভাব পড়ছে। এবং সবথেকে বড় ওষুধ যেটাতে আমার মন নাকি ভালো হয়ে যায় সেটা হচ্ছে অ্যালকোহল। এবং আমরা প্রচুর পরিমাণে খেতে শুরু করি, তো কতগুলো ভাইরাস, অ্যালকোহল, যে কোনো ছাতামাতা একগাদা ওষুধ খাওয়া, বেশ কিছু ওষুধ আছে যেগুলো লিভারের অনেক দিন ক্ষতি করতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবী কাঁপছে যে অসুস্থতার তরঙ্গে এবং প্রাবল্যে, সেটা হচ্ছে ভুঁড়ি, খাওয়া, পরিশ্রম না করা, অর্থাৎ কিনা এখন যেটাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। তো এই যে বস্তুগুলো, অর্থাৎ কিনা ভাইরাস, ফ্যাটি লিভার ডিজিজ, অ্যালকোহল এবং আজে বাজে ওষুধ খাওয়া, এইগুলো সাধারণভাবে করে কি, এগুলো তো অনেক দিন ধরে চলে। এগুলো মানে কতগুলো ভাইরাস, যেমন হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এই ভাইরাসগুলো লিভারকে বোকা বানিয়ে লিভারের মধ্যে ঢুকে পড়ে এবং তারা লিভারের মধ্যে বেশ নিজেদের বাসা তৈরি করে এবং ঘাপটি মেরে বসে থাকে, এবং ঘাপটি মেরে বসে থেকে মাঝে মাঝে জেগে ওঠে, এবং তখন লিভার তাকে মারার চেষ্টা করে। এবং বেসিক্যালি যেটা ঘটে, অ্যালকোহল যারা খান তারা তো খেয়েই যান, তারা তো প্রতিদিন লিভারটাকে খাচ্ছেন, নিজের লিভার নিজে খাচ্ছেন। এবং খাচ্ছি মানে মন খাচ্ছি বলে, মন পরিষ্কার করছি বলতে গিয়ে নিজের লিভার নিজে খাচ্ছেন। আর মোটা হওয়া, এর মতন দুর্ভাগ্য আর কিছু হয় না। কাজেই এখন হচ্ছে আবার আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমাদের সংস্কৃতিতে আছে যে মোটা অবস্থানটাকে, অর্থাৎ কিনা বেশ নাদুস নুদুস হোদল কুতকুত অবস্থানটাকে আমরা মনে করি স্বাস্থ্যকর অবস্থান। এই জন্য একজন মোটা ব্যক্তি যখন আমার কাছে চিকিৎসা চাইতে আসেন এবং তার লিভারের অসুখ হয়েছে, এবং বহু ক্ষেত্রে এদের ডায়াবেটিস হয়, এদের আরও অনেক অসুখ হয়, এদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, এদের হাঁটতে কষ্ট হয়, অর্থাৎ কিনা মোটা হওয়াটার মতন এত অনেক অসুখের আবাহন আর কিছু নেই। তো সমস্যাটা হচ্ছে যে এমনভাবে আমাদের ছোটবেলার থেকে সংস্কৃতিতে ঢুকিয়ে দেওয়া হয় যে রোগা থাকাটা অপরাধ আর মোটা হওয়াটা যেন বেশ সুখের অবস্থান, যার ফলে দাঁড়িয়ে যখন একজন ওই রকম ব্যক্তিকে আমরা সাজেস্ট করি যে আপনি মোটা হয়েছেন বলে আপনার লিভারটা খারাপ হয়েছে, ভয়ঙ্কর ক্রুদ্ধ না হলেও দুঃখিত হন, এবং দুঃখ হয়ে তার অভিমান হয়, এবং তিনি ব্যক্ত করেন যে আমি কিন্তু স্যার ছোটবেলার থেকেই বেশ হেলদি। অর্থাৎ তার ভাবনায় আছে হেলদিনেস, স্বাস্থ্যের অবস্থান আর গোলগাল থাকাটা সমার্থক। এটাই হচ্ছে সর্বনাশ।
আমরা দেখবেন মায়েদের বলছি, বাচ্চাদের খাওয়ান যখন, তখন যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটার গাল থেকে দুধ বেরোচ্ছে বা খাবার বেরোচ্ছে ততক্ষণ গিলিয়ে যান, গিলগিল করে বাচ্চাটার গাল দিয়ে পড়ছে, এবং মা মাপেন বাচ্চার পেট ভরেছে কিনা, তার পেটটা কতটা ফুলে গেল সেই দিয়ে। এই যে সাংস্কৃতিক অবস্থান, অর্থাৎ কিনা এবার বাচ্চা যদি রোগা হয় ডাক্তারের কাছে নিয়ে যান, আমার বাচ্চাটাকে আরেকটু মোটা করার জন্য কোনো ওষুধ দিয়ে দেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা আমার বাচ্চাটাকে রোগা করে দেন এর জন্য এখনো পর্যন্ত চিকিৎসক হিসেবে আমি দেখিনি, জানি না আমি পিডিয়াট্রিশিয়ানদের কাছে যান কিনা, নিশ্চয়ই যাবেন, কারণ মানুষ এখন সচেতন হচ্ছেন। কাজেই যেটা বুঝতে হবে, ওই যে বাচ্চা বয়সের ওবেসিটি এবং অ্যাডোলেসেন্ট ওবেসিটি, এবং বাচ্চারা এখন খেলছেন না, 4টে প্রাইভেট টিউটরের কাছে যান আর স্কুলে যান, স্কুলে খেলার মাঠগুলো প্রায় আনপপুলেটেড হয়ে আছে, খেলা চলে গেছে, বাচ্চাগুলো আমাদের মানে পরিবারগুলো ছোট হয়ে গেছে। কাজেই 1-2জন বাচ্চা, আর মা বাবারা ভাবছেন আমার বাচ্চাকে যত বেশি খাওয়াবো আমার বাচ্চা তত ভালো থাকবে। অর্থাৎ কিনা বেসিক্যালি জানেন তো, এটা হচ্ছে আমার ছোটবেলায় যে ডেপ্রিভেশনগুলো ছিল সেগুলোকে আমি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে যেন না আসে করতে গিয়ে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে করতে গিয়ে আমরা যেটা করছি, ওই সন্তানগুলোর উপর টর্চার করছি, তাদেরকে বেশ মোটাসোটা করে তুলছি, এবং তারপরে তো সারাদিন বসে পড়াশোনা করা, কোনো খেলাধুলা নেই, এবং ওই টেবিলে বসে কাজ করা, খাচ্ছে পরিশ্রম করছে না। এর ফলে চাইল্ডহুড ওবেসিটি, অ্যাডোলেসেন্ট ওবেসিটি, এবং তারপরে এখন যে নতুন অপরিশ্রমের, শারীরিক পরিশ্রমের যে কাজগুলো তৈরি হয়েছে, অর্থাৎ কিনা আইটি ইন্ডাস্ট্রি, সারাদিন বসে কাজ করে, 12 ঘন্টা কাজ করে, তো স্ট্রেস আছে, পরিশ্রম নেই, এরাও প্রচুর ফাস্টফুডস খান, ওগুলো ক্যালোরি ডেন্স, অর্থাৎ ঢুকছে বেশি বেরোচ্ছে কম, এই ফলে আমরা ক্রমাগত মোটা হচ্ছি। এবার মোটার প্রকোপ, এবং এর সাথে সাথে অ্যালকোহল আসে, সোসাইটিতে প্রচুর স্ট্রেস আছে, ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, এবং ডিপ্রেশন, মোটা হওয়া, অ্যালকোহল খাওয়া, এগুলো সব হচ্ছে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগের মতন অবস্থা। অর্থাৎ কিনা আমাদের সমাজ যে নতুন রূপে সজ্জিত হচ্ছে, সেই সজ্জিত হওয়ারই নানান অঙ্গের ভূষণ, এর প্রভাব লিভারে গিয়ে পড়ছে। এবং এটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন ছাত্র ছিলাম, তখন আমরা একজন লিভারের অসুস্থ আসলে, সিরোসিস পেশেন্ট আসলে, আমরা প্রথমেই জিজ্ঞেস করতাম যে আপনি কোথাও মানে এই জায়গায়, অপরিশোধিত জায়গায় সেলুনে দাড়ি কেটেছেন কি, দাঁত তুলেছেন কি, অথবা আপনাকে কখনো কি রক্ত দেওয়া হয়েছে? কেন জিজ্ঞেস করতাম? কারণ হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি সংক্রমণ এই পথগুলো দিয়ে হয়। মানুষের মধ্যে ভয়ঙ্কর ভুল ধারণা আছে, হেপাটাইটিস বি থালাতে, বাটিতে, হাঁচিতে, কাশিতে ছড়ায়, ভুল ভুল ভুল। এই মানুষগুলোকে আলাদা করে দেওয়ার কোনো মানে হয় না, একমাত্র রক্ত ছাড়া অন্য কোনো পথ নেই। সুতরাং এইটা আমরা জিজ্ঞেস করতাম ছোটবেলায়। এখন একজন ব্যক্তি যদি আমার কাছে ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস নিয়ে আসেন, তাহলে আমি তাকে প্রথমেই তাকে জিজ্ঞেস করি, প্রথমে অ্যালকোহলটা জিজ্ঞেস করে রেগে যান, তো সেই জন্য প্রথমেই তাকে জিজ্ঞেস করি, কারণ তার যদি ভুঁড়ি থাকে তাকে আরও বেশি জিজ্ঞেস করি আপনার কি ডায়াবেটিস আছে, কারণ এগুলো সব একসঙ্গে। তারপরে আস্তে আস্তে ওই ঢুকতে হয় হিস্ট্রিতে, এবং নেক্সট স্টেপে আপনার কি কোনো নেশা আছে, আস্তে আস্তে জিজ্ঞেস করি। তারপরে তিনি যখন বলে হ্যাঁ আমি খাই, কারণ অ্যালকোহলিকদের, যারা অ্যালকোহল বেশি খান, তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে তারা প্রথমেই বলবেন যে আমি ওই অল্প খাই, মানে আমি ওই মাঝে মাঝে খাই। প্রথমে বলেন মাঝে মাঝে খাই, অল্প খাই, কারণ ডিনায়াল হচ্ছে অ্যালকোহলিজমের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ তিনি তারপরে সুড়সুড়ি দিয়ে তাকে বার করতে হয়, মানে ওই আর কি সপ্তাহে 5 দিন তো 4 পেগ করে, তো এই করতে করতে, এবং মাসে প্রায় সব দিনই হয়ে যায়, তো না হলে মন খারাপ করে। তো আপনি কি সকাল থেকে খান না বিকেলে শুধু খান? আর অ্যালকোহল না খেয়ে ঘুম আসে না, এই পরিস্থিতির তৈরি। অর্থাৎ কিনা চিকিৎসক হিসাবে আমি আমার ছাত্রদেরও এই কথাটাই বলি যে অ্যালকোহলের হিস্ট্রিটা খুব সংবেদনশীল হিস্ট্রি, এবং সেটা বার করার সময়ও, কারণ প্রথমেই না কিছু খাই না, কারণ সঙ্গে যদি স্ত্রী থাকে, স্ত্রী সঙ্গে সঙ্গে হুঙ্কারে গর্জে ওঠেন, কারণ তার বেদনা কেউ বুঝবে না, কারণ সে তো ঘরে সারাদিন দেখছে, আর সেই মানুষটাই চিকিৎসকের কাছে গিয়ে বলছে না আমি খাই না। তো হচ্ছে যে এইভাবেই অ্যালকোহলের হিস্ট্রি, অনেক সময় সোসাইটির থেকে অ্যালকোহলের হিস্ট্রি নিতে হয়। সুতরাং আবারও বলছি, ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড এটা কমে গেছে এখন অনেক, অথবা আগে যেমন আনস্টেরাইল ইঞ্জেকশন দেওয়া হতো, এগুলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হেপাটাইটিস বি, হেপাটাইটিসের সংক্রমণ আমাদের সমাজে অনেক কমে গেছে, ভ্যাকসিনেশন হচ্ছে বাচ্চাদের। কিন্তু এখন যার ফলে দুটো হচ্ছে সিরোসিসের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, এক হচ্ছে মোটা হওয়া, আবারও বলছি মোটা হওয়া এবং তার সাথে ডায়াবেটিস, এবং দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল।
এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। অর্থাৎ কিনা আমাদের যে জীবন পদ্ধতি, আমি কেমনভাবে আমার জীবনটাকে চালাচ্ছি, দেখুন আপনার জীবন আপনার হাতে, স্বাধীন দেশের নাগরিক আপনি কেমনভাবে আপনার জীবন অতিবাহিত করবেন আপনার হাতে। কিন্তু সেই জীবনটাকে যদি লম্বা এবং সুন্দর করতে হয় তাহলে পরে পরিশ্রম দরকার, খাওয়া কমানো দরকার। আমি আমার রুগীদের বলি যে এই মুহূর্তে 2025 সালের ভারতবর্ষে না খেয়ে প্রায় কেউ মরে না। অ্যাবজেক্ট পভার্টি আমাদের দেশ থেকে চলে গেছে। এটা বললে রাজনৈতিক কর্মীরা খেপে যাবেন, কিন্তু ভারতবর্ষের এখনও পকেটসে ডায়ার পভার্টি আছে, অপরিসীম দারিদ্র আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটাতে ডুবে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হাতে যেহেতু কিছু পয়সা এসে গেছে এবং সেই পয়সাটাকে ব্যবহার করার আমাদের পদ্ধতি হচ্ছে খাবো বেশি, পরিশ্রম করব না, টোটোয় চাপবো, মোটর সাইকেল চাপবো, গাড়িতে চাপবো, একটা গাড়ি নয় 3টে গাড়ি আমার বাড়িতে থাকবে। তো এই জীবন, এবং ছুটবো না, পরিশ্রম করব না, পাশের বাড়িতে যেতে গেলেও টোটোয় চেপে যাব, গ্রামীণ জীবনের এটা অঙ্গ এবং শহরেও তাই। তো এই যে অপরিশ্রম এবং পরিশ্রমহীনতা, এই যে সুখের প্রাবল্য, তাতেই আমাদের সমাজে মান ডেকেছে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যালকোহল, সেই যে অন্নপ্রাশনেও এখন অ্যালকোহল খাওয়ানো হয়। ওই একটা কোনাতে অন্নপ্রাশনে আমি গেছিলাম, আমার এক বন্ধুর এক অন্নপ্রাশনের অনুষ্ঠানে তার বাড়ির। তো হঠাৎ করে টুং টুং আওয়াজ শুনলাম একটা জায়গায়, ঘেরা জায়গায় টুং টুং আওয়াজ শুনে আমি জিজ্ঞেস করলাম যে ওখানে কি হচ্ছে রে? তখন আমাকে জিজ্ঞেস করলো, যাবি ওখানে? তো এটা শুনে আমার মনে হলো যে এটা বোধহয় সভ্যতার অন্নপ্রাশন হচ্ছে। আমাদের সভ্যতা নতুন এক স্বপ্নে উদ্দীপিত হয়ে উঠছে, যে উদ্দীপনার অঙ্গই হচ্ছে অ্যালকোহল। আবার হচ্ছে সেই অ্যালকোহল যেহেতু আসলে কি জানেন তো, এক জেনারেশনে যারা বড় লোক হয় তারা অসুরক্ষায় থাকে, আর প্রচুর তাড়াতাড়ি তারা হঠাৎ করেই ওই বড় লোক যে হয়েছে সেই অবস্থানটাকে কিভাবে আরও ভালোভাবে লুটেপুটে খেতে পারে, সেভাবে ওই উৎপাতের ধন চিৎপাতে যায় বলে যে কথাটা আছে, ওখান থেকে গিয়ে এসছে। তো ঠিক সেরকম আমরা তো এই আমাদের তো সোসাইটিতে ট্যাবুগুলো চলে গেছে, যে আগে যে অ্যালকোহল খাওয়া অপরাধ বলে ভাবা হতো সেগুলো চলে গেছে। এখন হচ্ছে 14-15 বছর বয়সের বাচ্চারা অ্যালকোহল খেতে শুরু করছে আনফর্চুনেটলি, এবং সরকারও অ্যালকোহলের উপর ট্যাক্স কমিয়ে দিচ্ছেন যত বেশি, কারণ সরকারের রোজগারের জায়গাও হয়ে যাচ্ছে অ্যালকোহল অ্যান্ড অল। সো প্রায় পাড়ায় পাড়ায় অ্যালকোহলের দোকান হচ্ছে, বিড়ি সিগারেটের দোকানের মতন, ওষুধের দোকানের মতন। তো যার ফলে দাঁড়িয়ে সামাজিক একটা অবস্থান তৈরি হয়েছে, বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে হাতছানি দিয়ে আমাকে অ্যালকোহল পিছু ডাকে। ওই সুকান্তের কবিতায় আছে যে হাতছানি দিয়ে কাছে ডাকে, কুজ্ঝটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। তো এই কুজ্ঝটি আমার চোখে, আমি ঘুরে ফেরি দুর্বিপাকে। অ্যালকোহল ঠিক এভাবেই আমাদের দুর্বিপাকে ফেলছে, প্রত্যেকের জীবনকে, সমাজকে, ইত্যাদিতে। তো এই জিনিসগুলো হচ্ছে সিরোসিসের কারণ, এবং এই মুহূর্তে যে সিরোসিস হচ্ছে কারণ। সুতরাং আবারও বলছি, সিরোসিসকে ঠিক করতে গেলে মূল কারণের জায়গায় পৌঁছতে হবে। অসুখের চিকিৎসা তো করতেই হবে, কিন্তু মূল কারণের জায়গায় পৌঁছতে হবে। স্যার, আমরা খুব ভালো করে বুঝলাম যে অ্যালকোহলের ভূমিকাটা কতটা সিরোসিসকে করবার জন্য, আর সেটাই একমাত্র উপায় হওয়া উচিত যে প্রথমেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রথম থেকেই যদি জীবনযাত্রাটা ভালো করে করা যায় তাহলে পরে অনেকটা ক্ষেত্রেই আমরা লিভার সিরোসিস বা এইরকম বিপজ্জনক রোগগুলো থেকে নিজেকে অনেকটাই প্রতিরোধ করে রাখতে পারবো। এবার আমরা একটু প্রসঙ্গে আসি যে লিভার সিরোসিসের পেশেন্টরা অনেক সময় বলেন যে বমি বমি ভাব লাগছে, পেট ফুলে যাচ্ছে, রক্ত বমি হচ্ছে। তো এই উপসর্গগুলো কি ভাইরাল কজের জন্য একরকম, অ্যালকোহল লিভার ডিজিজের জন্য একরকম, না সবার ক্ষেত্রেই উপসর্গগুলো একই রকম? উপসর্গগুলো কী কী নিয়ে আসেন পেশেন্টরা, সেগুলো যদি একটু বলেন। ঠিক, প্রথম কথা হচ্ছে সিরোসিসটা হচ্ছে T20 খেলা নয়, এটা বুঝে নিতে হবে। এটা একদিনের খেলা নয়, এটা একটা টেস্ট ম্যাচ, এটা একটা ডিকেডাল গেম। অর্থাৎ আজকে যার শরীরে সিরোসিস হয়েছে তার শরীরে গত 10-20 বছর ধরে গণ্ডগোল চলছিল, আজকে সেটা আমার সামনে এসছে। ওই যেমন সাবমেরিন জলের নিচে অনেকক্ষণ ধরে চলে, তারপর কোনো এক মুহূর্তে মাথা তোলে। তো ওই যে সিমটমগুলো, উপসর্গগুলো হওয়া মানে হচ্ছে এই মুহূর্তে সিরোসিসটা একটু এগিয়েছে, বেশ এগিয়েছে, এগোনোর পর মাথা তুলেছে। অর্থাৎ উপসর্গ কিন্তু সিরোসিসের ক্ষেত্রে, যার জন্য এখন ভালো হচ্ছে, এখন অনেক আলট্রাসাউন্ড হচ্ছে, আলট্রাসাউন্ডে যাদের নডুলার লিভার সারফেস দেখা যায় তাদের ক্ষেত্রে সিরোসিস অনেক ক্ষেত্রেই থাকে। আলট্রাসাউন্ডের ডিটেকশন অফ সিরোসিস ইজ এ ভেরি আর্লি ডিটেক্টেড সিরোসিস। তারা সৌভাগ্যবান। যারা ডায়াবেটিস থাকে, আমি বারবার বলি, যারা অপরিমিত অ্যালকোহল খান তাদের মাঝে মাঝে যদি দেখে নেন, তারা মানে মাঝে মাঝে দেখে নেন মানে আবার বাতিকের মতন চুলদারি কাটার মতন সেলুনে গিয়ে দেখতে শুরু করে কোনো লাভ নেই।
বাতিক করে দেওয়া লাভ নেই, আগে মূল কারণটাকে ঠিক করুন। তো এবার যে উপসর্গগুলোর কথা বললেন, সেই উপসর্গগুলো তো একটু চিন্তার মানে বমি বমি পাওয়াটা চিন্তার নয়, বমি বমি বহু কারণে পায়, মন খারাপ হলেও বমি বমি পায়, সুতরাং আমি ওটাকে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু যে জিনিসগুলো হলে আমরা বলি যে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে, হাসপাতালে যেতে হবে এবং ভালো করে চিকিৎসা করাতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে রক্তবমি হতেই পারে, কালো পায়খানা হতেই পারে, কারুর পায়ে ফুলে যায়, পেটে জল জমে, কারুর ব্যবহারে তারতম্য ঘটে। এগুলোকে এই যে পর্যায়টা, এই যে বললাম যে এটা 10-20 বছরের একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় সিরোসিস প্রসেসটা, অর্থাৎ লিভারের কোষগুলো তো অনেক কাজ করে। লিভারের কোষ আমাদের রক্ত পরিশোধন করে, লিভারের কোষ আমাদের রক্তগুলোকে সুন্দর রাখে, প্রোটিন তৈরি করে, আমাদের যত শরীরের মূল প্রোটিন অ্যালবুমিন সেটা তৈরি হয় লিভারে। তো রক্ত জমাট বাঁধার প্রোটিনগুলো লিভারে তৈরি হয়, আমার ভাবনার ক্ষমতাটাকে লিভারই বাঁচিয়ে রাখে। তো যার ফলে দাঁড়িয়ে যখন লিভারের কোষগুলো বেশ অনেকটা খারাপ হয়ে যায়, অর্থাৎ কিনা লিভারের কোষ কতটা, আবার বলছি অঙ্কের নিয়মে বোঝানো যাবে না, ব্যক্তির থেকে ব্যক্তির ডিফারেন্ট হয়, কিন্তু অনেকটা যখন খারাপ হয়ে যায়, এবং যেটা ঘটে সিরোসিসে, কোষগুলো খারাপ হয়ে গেছে, এবার সেই খারাপ জায়গাগুলোকে শরীরও তো ঠিক করার চেষ্টা করছে, সে গিয়ে কতগুলো খড় জাতীয় পদার্থ দিয়ে, পাট জাতীয় পদার্থ দিয়ে ঘিরে ফেলে, তাকে আমরা বলি ফাইব্রাস টিস্যু, যার জন্য দেখবেন এখন ফাইব্রোসিস, এবং মানুষজন ওই ফাইব্রোস্ক্যান বলে একটা টেস্ট হয়েছে, সেই টেস্টটা তো পানের দোকানের মতন চারিদিকে বিক্রি হচ্ছে, ওই আমি বলি পেটে হামানদিস্তা মারার মতন ওই ফাইব্রোস্ক্যান নিয়ে মানুষ একটা ওই বিড়ির কাগজের মতন একটা কাগজ নিয়ে ডাক্তারের দরজায় গিয়ে আবির্ভূত হয় যে আমার দেখুন লিভার এত ফাইব্রোসিস, গ্রেড 2, গ্রেড 3 ফাইব্রোসিস। তো কাজেই লিভারে ফাইব্রোসিস হয়। সো একদিকে দাঁড়িয়ে কিছু কোষ ধ্বংস হয়ে গেছে, আর একদিকে দাঁড়িয়ে সেই ধ্বংস যে কোষগুলো হয়ে গেছে জায়গাটাকে শরীর ঘিরে ফেলার চেষ্টা করছে, তো স্কার টিস্যুর মতন। এবার তার সাথে সাথে যখনই ঘিরে ফেলছে, যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের লিভারের মধ্যে দিয়ে কতগুলো অনেক রক্তবহা নালী যায়, তার মূল যে রক্তবহা নালী সেটাকে বলা হয় পোর্টাল ভেইন, সেখান দিয়ে রক্ত খাবার নিয়ে আমাদের লিভারের মধ্যে ঢোকে। তো যেই লিভারটা ওরকম ফাইব্রোজড হয়ে গেল, এবড়ো খেবড়ো হয়ে গেল, বেশ সুন্দর যে মৌমাছির চাকের মতন জায়গা ছিল, তার বদলে সেটা হয়ে গেল পাথুরে, শক্ত, এবং তার মধ্যে দিয়ে রক্ত যেতে পারছে না, তখন রক্ত করে কি নতুন পথ তৈরি করে, সেইটাকে বলা হয় ভ্যারিসেস। অর্থাৎ ভ্যারিসেস মানে হচ্ছে ওই কেঁচোর মতন দেখতে এলোপাথারি জায়গায় তৈরি হয়, সবথেকে কমন জায়গা হচ্ছে গলার মধ্যে, ইসোফেগাসের মধ্যে, খাদ্য নালীর মধ্যে, আবার তাছাড়াও অনেক জায়গায় তৈরি হয়, আমাদের পায়ুদ্দারেও তৈরি হয়। তো এইগুলো হয় কি, রক্ত, লিভারটা শক্ত হয়ে গেছে, লিভারের মধ্যে দিয়ে রক্ত যেতে পারছে না, লিভার তার নিজের কাজ ঠিকভাবে করতে পারছে না। আবারও বলছি, এই শব্দগুলো কোনোটাই কিন্তু একদম এক্সট্রিম নয়, সবার ক্ষেত্রে সবটুকু হয় না, একদম শেষ হয়ে যায় না। এবার রক্ত তখন করে কি, ওই জায়গাগুলো দিয়ে না গিয়ে গলার মধ্যে দিয়ে বেশি যেতে শুরু করে। এবার গলার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন তো ওই গলার যে নতুন যে শিরাগুলো তৈরি হয়েছে, তাদের তো অত রক্ত, অত গাশ অফ ব্লাড রক্ষা করার ক্ষমতা নেই, তারা মাঝে মাঝে ফেটে যায়। সো ফেটে গিয়ে এটা কি, এর থেকেই ব্লিডিং হয়, অনেক সময় রক্তবমি হয়, এবং এটা অনেকের ক্ষেত্রে খুব খারাপও হতে পারে। ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া উচিত, ইমিডিয়েট হাসপাতালে যাওয়া উচিত, এবং এখন পদ্ধতি আছে সুন্দরভাবে, ব্যান্ডিং বলা হয়, সেগুলো করে ওটগুলোকে বেঁধে দেওয়া হয়। তো এটা বাদ দিয়ে ওই বললাম প্রোটিন তৈরি হয় না, অ্যালবুমিন কমে যায়, যার ফলে পেটে জল জমে, এবং এই যে পোর্টাল ভেইন বললাম তারও বেশ ফুলে ঠুলে স্ফীত হয়, সেই ভরপুর নদীর মতন, বর্ষার গঙ্গার মতন। তো এবার ওই যে বর্ষার গঙ্গা যখন হয়, তখন সেই গঙ্গার কি হয়, গঙ্গা পাড়ে উপচে পড়ে, ঠিক সেরকমভাবেই পোর্টাল ভেনে যখন হাইপার টেনশন হয়, তখন সেটা উপচে পড়ে জল ধরে রাখতে পারে না নিজের মধ্যে, রক্তের মধ্যে, তখন সেটা পেটের মধ্যে চলে আসে, পায়ে চলে যায়। এর পাশাপাশি আবারও বললাম, আমাদের মনের অবস্থান তৈরি করে লিভার। তো যখন লিভারে ওই যে ভালো জিনিসগুলো তৈরি হচ্ছে না, তখন খারাপ জিনিসগুলো তাড়াতাড়ি ব্রেইনে পৌঁছে যায়, যার ফলে দাঁড়িয়ে অনেকেই দেখবেন যাদের লিভারে সিরোসিস থাকে, এবং এটা একটু দুশ্চিন্তা তো বটেই, তারা অনেক সময় একটু ভুলভাল ব্যবহার করেন, ঝিমিয়ে পড়েন, অথবা অ্যাগ্রেসিভ হয়ে যান, অনেক সময় বাড়ি খুঁজে পান না, পরিচিত মানুষজনের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করেন না, খুব সাটেল ব্যবহারিক তারতম্য হতে থাকে। তো এই উপসর্গগুলো হলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে। এগুলো সিরোসিস হতে পারে, আবারও বলছি, এগুলো সিরোসিসের খুব এগোনো পর্যায়ে হয়, বেশ এগোনো পর্যায়ে হয়,
আবার যার হয়েছে তার ভাবার দরকার নেই আমার সব শেষ হয়ে গেছে, কিছু হবে না। আবারও বলছি এর চিকিৎসা আছে, কিন্তু হলে চিকিৎসকের কাছে যেতে হবে। বেশিরভাগ সিরোসিস মানুষের এগুলো হয় না, উপসর্গ হয় না। অর্থাৎ উপসর্গহীন অবস্থায় যদি সিরোসিস ধরা পড়ে তখন সব থেকে সেটা ভালো করে পেছন দিকে টানা যায়। এখন না, আগে বলা হতো যে সিরোসিস মানেই ওই যে আমরা যে গানটা নিয়ে এখনও চলি, সেটা হচ্ছে সিরোসিস মানে লিভার শেষ হয়ে গেল, আর কিছু হবে না। আমরা আমাদের পেশার মধ্যেও আমাদের চিকিৎসকদেরও বলবো এই ভাবনাটাকে একটু খোলসা করে নিতে, একটু ওই ভালো করে একটা চিরুনি দিয়ে ঝাঁট দিয়ে নিতে। সেটা হচ্ছে সিরোসিস মানেই এর ট্রিটমেন্ট নেই, না, একদম না। 2025 সালে সিরোসিসে আমরা বলছি রিভার্সাল অ্যান্ড রিগ্রেশন, অর্থাৎ মানুষটার অসুখটা পিছু পানে হাঁটবে, মানুষটার জীবনটা আরও সুন্দর হবে। অনেক ওষুধ আছে, ওষুধগুলো অসুখের জন্য, যে অসুখের কারণ হচ্ছে হেপাটাইটিস বির ওষুধ আছে, হেপাটাইটিস সির ওষুধ আছে। মোটা হতে গেলে কমাতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে। অ্যালকোহল বন্ধ করলেই শুধু যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে তার কিন্তু সিরোসিস প্রায় সেরে যায়, সুন্দর জীবন সে যাপন করতে পারে। এবং যে পর্যায়ে গিয়েও অ্যালকোহল বন্ধ করতেই হবে। সিরোসিস হয়েছে আর অ্যালকোহল খাবো, আমার জীবনটা যেমন থাকুক, না, তাহলে আপনি নিজের হাতে নিজের অন্তর্জলী যাত্রার পথ প্রশস্ত করছেন, আপনি পরিষ্কার থাকুন। তো এইগুলো করতে পারলেই কিন্তু আর্লি স্টেজে পার্টিকুলারলি সিরোসিস সেরে যায়। আর ওই যে অ্যাডভান্স স্টেজ বললাম, যে স্টেজটাকে আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস, অর্থাৎ যখন অসুখ হয়েছে, উপসর্গগুলো অনেকগুলো হয়েছে, সেই ফেজটা একটু জটিল। কিন্তু তার মানে এই নয় যে এই পর্যায়ে এসেও চিকিৎসা করা যাবে না, চিকিৎসা আছে এবং এখন যথেষ্ট উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। শহরে, বিভিন্ন ছোট ছোট শহরেও এর ব্যবস্থা তৈরি হয়েছে। চিকিৎসা পদ্ধতিগুলো সম্বন্ধে তো আমাদের একটু জ্ঞান হলো, কিন্তু এবার আমরা জানতে চাইবো যে উপসর্গ দেখা যাচ্ছে মানেই সিরোসিস অনেকটা এগিয়ে গিয়েছে। কোন পর্যায়ে পেশেন্ট বাড়িতে না রেখে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারা তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করতে হবে, সেই পর্যায়টা যদি একটু বুঝিয়ে বলেন। ঠিক, খুব পরিষ্কার হওয়া দরকার। এই যে আমি বললাম কমপ্লিকেশনগুলো, অর্থাৎ সিরোসিসের যে থেকে রক্ত বমি হচ্ছে বা কালো পায়খানা হচ্ছে বা পেটে বেশ জল জমেছে, হাইফাই করছেন মানুষটা, জ্বর হয়েছে, আবারও বলছি জ্বর হয়েছে মানে কোথাও একটা ইনফেকশন হয়েছে। সিরোসিস মানে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, সিরোসিসের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কাজেই নন সিরোটিক কন্ডিশনে ওই ব্যক্তিটার যেভাবে ইনফেকশনগুলো হতে পারত, এবং বললাম শরীরের প্রতিরোধ ক্ষমতার অন্যতম লিভারের মধ্যে থাকে, কাজে লিভার যখন উইক হয়ে যায় তখন তার নিউমোনিয়া হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, ইভেন চামড়া ইনফেকশন হতে পারে, পার্টিকুলারলি ডায়াবেটিক্সের, এবং এর থেকে সেপ্টিসিমিয়া পর্যন্ত হতে পারে। সুতরাং যে কোনো জ্বর সিরোটিক পেশেন্টের সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং যদি তার ব্যবহারে তারতম্য দেখা যায়, অর্থাৎ কিনা তিনি ওই একটু ভুলভাল কথা বলছেন, ঝিমোচ্ছেন অথবা জাগছেন না, বা একটু অ্যাগ্রেসিভ ব্যবহার করছেন, এগুলো হলে পরে কিন্তু চিকিৎসক এবং রক্তবমি হলে অবশ্যই হাসপাতালে যেতে হবে, এবং যত দ্রুত পারা যায় তাকে যেতে হবে। এবং গেলে পরেই, এবং এগুলোর সময় না কোনো খেলাধুলা করা উচিত নয়। অনেকের আবার ব্যক্তিত্বে এমন অঙ্গ থাকে, না আমি হাসপাতালে যাব না, এবং এগুলো কিন্তু ইনভিটেশন অফ ডিজাস্টার। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মানে দেখুন, সত্যকে অস্বীকার করে তো কোনো লাভ নেই, আমাকে তো বুক চিতিয়ে ফেস করতে হবে। আমার অসুখ হয়েছে, আমি করবোটা কি? আমি তো আর সুখে তো কেউ ডাক্তারের কাছে যায় না, এটা তো বিউটি পার্লার নয়, চিকিৎসকের চেম্বার। সুতরাং বুঝে নিতে হবে যে আমাকে এখন হাসপাতালে যেতে হবে, এবং যেতে হবে ভালো হতে। আমি এই হাসপাতালে যাব মানে আমি মৃত্যুপথ যাত্রী, ভাবার কোনো কারণ নেই। স্যার, আরেকটা জিনিস, সিরোসিসের পেশেন্টরা যেহেতু অনেক দিন ধরে চিকিৎসার মধ্যে থাকে, অনেক সময় মানসিক রোগটা তাদের মধ্যে কমনলি দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন এই জিনিসটা? না, সেটাই তো বললাম, জীবনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমার দেখুন, মানসিক রোগ তো মানুষেরই হয়, এটা তো আর পাথরের হবে না। সুতরাং মানসিক রোগ এটা তো হবেই, যে কোনো সিরোসিস বলে নয়, যে কোনো মানুষ যিনি বেশ এগোনো অসুখে ভুগছেন, তার মনটা যে একটু নেগেটিভিটি আসবে, তার এই কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। আমার জীবনটাকে আমি কোন দৃষ্টিতে দেখছি, আমি ওই বললাম যে আমি সকালে উঠে, আমি বারবার বলি আমার রোগীদের যে সকালে উঠে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। এই যে গুহার আঁধারে প্রভাত পাখির গান শোনার
প্রবৃত্তি, সেইটাকে প্রতিদিন নিজেকে চর্চা করতে হবে। আর চর্চা না করলে ওই আবারও বলছি, অশ্রদ্ধা না নিয়ে বলছি, অন্যদিকে জীবন দর্শন হতে পারে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, যেখানে দাঁড়িয়ে আমি প্রতিদিন স্বপ্ন দেখছি পেঁচা ডাকছে, বাদুড়েরা ডানা ঝটপট করছে, চামচিকির ডাক শুনতে পাচ্ছি। আমার জীবনটাকে আমি কোন দিকে নিয়ে যাব? আজ এই প্রভাতে রবির করের দিকে নিয়ে যাব, নাকি লাশ কাটা ঘরে বাদুড়, চামচিকি, আঁধারাচ্ছন্ন, কুয়াকাচ্ছন্ন জীবন, সেই জীবনের দিকে নিয়ে যাব নিজের কাছে? এবং বিপদে যখন মানুষ পড়ে তখন তার জীবনবোধ যদি নিজেকে উদ্দীপ্ত না করতে পারে, তাহলে কিন্তু সে মন খারাপ বেশি হবে। আবারও বলছি, মন খারাপ তা সত্ত্বেও হতে পারে। যত দৃঢ় মানুষই হোক, সবাই তো আর শে গুয়েভারার মতন দাঁড়িয়ে রিভলভারের সামনে দাঁড়িয়ে বলতে পারেন না, হে কাওয়ার্ড, ইউ কিল মি, ইউ আর অনলি কিলিং এ ম্যান। সো এটা তো সেই ব্যাপারে পৃথিবীতে দুটো তৈরি হয় না, তিনটে তৈরি হয় না। তো আমি তো ওই ইয়ে নিয়ে জন্ম নিয়ে আমার অতটা বিকশিত হয়নি। সুতরাং সমস্যায় যখন আমি পড়বো, তখন কিন্তু আমাকে নিজেকে বলতে হবে যে এ সব কিছুর মধ্যে কিন্তু একটা সৃষ্টির বার্তা আছে। আমার অসুখ হয়েছে, কিন্তু অসুখ থেকে আমি লড়াই করে বেরিয়ে আসবো, এবং এটাই অবস্থান। সুখই হচ্ছে মানুষের স্বাভাবিক অবস্থান, অসুখ নয়। আসলে কি হয়েছে জানেন তো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে পার্টিকুলারলি, আমি রাজ্যের কথা আনছি না, একটা অসুখ বিক্রির একটা প্রতিযোগিতা চলছে, তো যার ফলে সুখটাকে অবস্থান বলে ভাবা হয় না। মানুষকে প্রতি মুহূর্ত ভাবানো হয় যে অসুখটাই হচ্ছে ন্যাচারাল অবস্থান। আপনি রাস্তা দিয়ে যদি কলকাতায় বাইপাস দিয়ে আপনি হেঁটে যান, আপনার একটু পরে প্রথমে বুকে একটু ব্যথা হবে, বুকে ব্যথা হলে অমুক, কিন্তু তারপরে কিছুক্ষণ বাদে মনে হবে অমুক জায়গায় আপনার ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সার হলে তমুক, তারপরে কিছুক্ষণ বাদে মনে হবে আপনার মাথায় স্ট্রোক হয়েছে। এত চারিদিকে হাতছানি যে চারিদিকে মনে হয়, এবং কিছুক্ষণ বাদে তারপর মাথা ঝিমঝিম করতে শুরু করবে, আপনি কোনো একটা খোপরে ঢুকে পড়বেন। ওই যে আশেপাশে যে খোপরগুলো তৈরি হয়েছে, যেগুলো সারাদিন করিগনে মানুষের রক্ত মাংস বিক্রি করে, এবং সেগুলোর কোনো একটাতে ঢুকে পড়বেন আপনি। তো আমার বক্তব্য হচ্ছে, এইখানেই ব্যক্তিত্বের দৃঢ়তা, আমি জীবনটাকে কেমনভাবে নেব তার উপর নির্ভর করে। সুতরাং সিরোসিসের পেশেন্ট শুধু নয়, যে কোনো অসুস্থ মানুষকেই প্রতিদিন বুঝতে হবে সুস্থতাই হচ্ছে আসল, আর প্রতিদিন নিজেকে অসুস্থ ভাববেন না। এবার লিভারের কথা যদি বলেন, লিভারের এই সিরোসিস না, আমি কেন এই যে রিজেনারেশনের কথা বললাম, লিভারটা একদম সবার থেকে আলাদা। লিভারের কোষ যেমন ধ্বংস হয়, খারাপ হয়ে গেছে, কিন্তু প্রতি মুহূর্ত তার অনেকগুলো কোষ, 10% কোষও যদি জীবিত থাকে, তারাও কিন্তু বাঁচার চেষ্টা করছে। তো এখানে কিন্তু একটা মাইথোলজির খুব সুন্দর গল্প আছে, আমার মনে হয় প্রতিটা মানুষের, এবং এখান থেকে লিভার ট্রান্সপ্লান্টেশনের গল্পটা এসছে। প্রমিথিউস বলে একজন গ্রিক দেবতা ছিলেন। তো প্রমিথিউস হচ্ছে পৃথিবীতে জ্ঞানের আলো পৌঁছে দিয়েছিলেন, এবং তার জন্য যে স্বর্গের দেবতা, এটা গ্রিক মাইথোলজি, স্বর্গের দেবতা টিরিয়াস, প্রমিথিউসের বাবা, তো টিরিয়াস খুব ক্রুদ্ধ হন যে আরে এই হীন মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছবে কেন, দেবতাদের কাছে থাকবে। এলিটিস সোসাইটি, তো আমাদের সোসাইটিতেও এরকমই ব্যাপার আছে। তো তখন তিনি প্রমিথিউসকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেন। কি সে শাস্তি? তখন প্রমিথিউসের রাজার অমাত্যরা এসে বলে, প্রমিথিউসকে ককেশাস পাহাড়ের মাথায় শৃঙ্খলিত করো। এর থেকেই বিখ্যাত কবিতা তৈরি হয়েছে প্রমিথিউস বাউন্ড, মিল্টনের। এবং তখন একটি ঈগল, সেই ঈগল বলে ঠিক আছে বেঁধে ফেলো ওকে, ওর লিভারটাকে আমি ঠুকরে খেয়ে মেরে ফেলবো। কারণ লিভারকে ভাবা হতো, এবং এখনও ভাবা হয়, আত্মার আশ্রয়, লিভারেই যেন আত্মা থাকে। তো লিভার মারলেই পরে শরীরটা মরে যাবে, উইচ ইজ নট আনট্রু। তো এবার ওই ঈগল যেত প্রতিদিন সন্ধেবেলা গিয়ে সারা রাত ওর ঠুকরে লিভার খেত, এবং তারপর ভোরবেলা এসে রাজাকে বলতো, কারণ রাজার রাগ হয়েছে, সেটাকে তো সবাই মিলে ঠিক করতে হবে। রাজা, প্রমিথিউস মৃত। রাজা আবার রাজার রাগ যেরকম হয়, রাজা আবার খুঁতখুঁতে এবং সন্দেহাচ্ছিন্ন সবসময় হয়, এটা রাজগুণ। তো রাজা বলতো তুমি গিয়ে দেখে এসো। গিয়ে দেখলো না, প্রমিথিউস মরেনি, সেই যতটুকু রেখে এসেছিল তার থেকে আবার লিভার গজিয়ে উঠেছে। এই করতে করতে 10,000 বছর কেটে যায়, মাইথোলজির গল্প। তো প্রমিথিউসকে লিভার খেয়ে ঈগল শেষ করতে পারে না, কারণ 10টা কোষ পড়ে থাকলেও তার থেকে 1000 কোষ তৈরি হয়। এবং তখন কি ঘটবে? ঈগল তো ভয়ঙ্কর ভয়ে আছে, রাজার কাছে এসে বলে, রাজা, প্রমিথিউসকে আমি হত্যা করতে ব্যর্থ। তখন রাজার তো আর রাগ প্রশমন ওইভাবে হয় না, রাজা তখন কিভাবে কি করতে পারে? রাজারা শুধু পারে, সুতরাং রাজা বলে যে ঠিক আছে। রাজা খুশি হয়ে
প্রমিথিউসের এই ক্ষমতা দেখে খুশি হয়ে ওকে শৃঙ্খল মুক্ত করার নির্দেশ দিচ্ছে। সো প্রমিথিউস শৃঙ্খল মুক্ত হয়। এর থেকে আর একটা কাব্য তৈরি হয়েছিল, প্রমিথিউস আনবাউন্ড। আমি প্রশ্নটার অবতারণা করলাম এই জন্য, সিরোসিসের গল্পটাও কিন্তু প্রমিথিউসের লিভারের গল্পের মতন। লিভার ট্রান্সপ্লান্টেশন এখান থেকেই এসছে, যে একজনের শরীর থেকে যদি 20% 30% কোষ নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া যায়, তার থেকে ওই কলমি লতার মতন গজিয়ে উঠবে আরও বহু নতুন ফুল, যেগুলো নতুন লিভার তৈরি করবে। আমি আবারও বলছি যে মন খারাপ করা নয়। সিরোসিস হয়েছে মানেই আমি প্যাঁচার ডাক, প্যাঁচার চোখ, বাদুড়ের ডাক, চামচিকির ডাক শুনছি, আমার জীবন আসন্ন হয়েছে শ্মশানের দিকে, এই ভাবার কোনো কারণ নেই। জেগে উঠতে হবে, প্রমিথিউসের গল্পটা মনে রাখতে হবে এবং প্রতিদিন ভাবতে হবে নতুন করে পাবো বলে, তোমায় নতুন করে পাবো বলে, হারাই বারে বার। তো এইভাবে নিজের জীবনটাকে উদ্দীপ্ত করতে হবে, মন খারাপের কোনো জায়গা নেই। একদমই তাই। তো এখান থেকে এলো লিভার ট্রান্সপ্ল্যান্টের ব্যাপার। তো লিভার ট্রান্সপ্ল্যান্টটা কখন করতে পারা যায় বা কখন পেশেন্ট ডিসিশন নেবে যে এবার আমাকে লিভার ট্রান্সপ্ল্যান্টের দিকে যেতে হবে? প্রথম কথা হচ্ছে যে এই যে কমপ্লিকেশনগুলোর কথা বললাম, সেই কমপ্লিকেশন লিভার ট্রান্সপ্ল্যান্ট কখন করা যায় তার নির্দিষ্ট চিকিৎসকদের রুট আছে। যেমন যার বারবার পেটে, মানে দুবারের বেশি হাসপাতালে যেতে হয়েছে পেট থেকে জল বার করার জন্য, যিনি অজ্ঞান হয়ে গেছেন, যার রক্ত বমি হয়েছে বেশ কয়েকবার এবং সেটা বারবার হতে যাচ্ছে, এবং যার শরীরে অ্যালবুমিন কমে গেছে, এবং যার শরীরে ইনফেকশন হচ্ছে, এইগুলো কিন্তু মানে লিভারটা বেশ গোলযোগে আছে। এবং এর আরও কতগুলো মেল্ট স্কোর বলে একটা স্কোর আছে। এই স্কোরগুলো থাকলে পরে আমরা হিসেব টিসেব করে রুগীদের বলি যে এখন কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করা দরকার। একটা জিনিস মাথায় রাখা দরকার, যে লিভার ট্রান্সপ্লান্ট যার করা দরকার তিনি যত তাড়াতাড়ি করবেন তিনি তত ভালো থাকবেন। মানে আমাদের সমস্যা কোথায় হয় জানেন তো, লিভার ট্রান্সপ্লান্টের নাম শুনলে আমরা ভাবি বাবা রে, প্রথম কথা হচ্ছে অনেক খরচ এখনো ভারতবর্ষে, সব মানুষ ছুঁতে পারেন না, ওই সোনা গেলার মতন। তো এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা, যে কমবে হয়তো আরও কিছুদিন বাদে, দাম ঠাম কমবে, কারণ প্রাইভেট সেক্টরেই লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। সরকারি সেক্টরটা তো যেভাবেই হোক সরকারের মাথায় চেপেছে যে সরকারি সেক্টরটা চালাতে ফেলাতে হবে না, মানে প্রাইভেট সেক্টরই বড় হয়ে উঠুক, যার ফলে ইভেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসও ভালো করে লিভার ট্রান্সপ্লান্ট হয় না। তো এটা দুর্ভাগ্যের। যেমন পশ্চিমবঙ্গে এসএসকেএম হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট হয় একমাত্র। আমরা যখন এসএসকেএমে ছিলাম আমাদের মনে হতো যে সরকারি সেক্টরকেই সব থেকে সুন্দর করে তুলতে হবে, এবং সেই চেতনার থেকে, সেই ভাবনার থেকেই আমরা এসএসকেএমে সব থেকে আগে ইস্টার্ন ইন্ডিয়া ট্রান্সপ্লান্ট হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গভর্নমেন্ট তো চাইছে না, আর আমরাও কোথায় যেন যারা সরকারি সেক্টরে কাজ করি আমরাও প্রেরণা হারিয়ে ফেলছি, ভাবছি সব কিছু সুন্দর সব কিছু বড় বড় জিনিস প্রাইভেটেই হবে। তো এই অবস্থানে দাম বাড়ছে। সরকারি সেক্টর কম্পিটিটিভ না হলে প্রাইভেট সেক্টরের সঙ্গে দাম বাড়বে, সরকারি সেক্টরই দেশের মানুষকে একমাত্র রক্ষা করতে পারে। যাই হোক, সেটা একটা প্রশ্ন। অন্যদিকে প্রশ্ন হচ্ছে আমাদের সমস্যা হয় যে পয়সার জন্য এবং ডোনার পাওয়া যায় না বলে অনেক ক্ষেত্রে আমাদের রাজ্যে অর্গান ডোনেশন অত সুন্দর হয়ে ওঠেনি। মানুষ এখনও ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং আত্মীয়জন কেউ মরে গেলে পরে অর্গান ডোনেশনের জন্য অতটা অর্গানাইজড ওয়েতে হচ্ছে না। এই দুটোর ফলে কি হচ্ছে, অর্গান নন অ্যাভেলেবিলিটি আর কম অ্যাভেলেবিলিটি আর দাম বেশি, এর ফলে আর ভয়। এখনো ভাবি না আরেকটু দেরি করি, আরও একটু না করলে হয় নাকি। এই করতে এমন একটা স্তর আসে যখন লিভার ট্রান্সপ্লান্টের রিস্কটা বেড়ে যায়, যার ফলে ট্রান্সপ্লান্টের পরে মৃত্যুর সম্ভাবনা বাড়ে। কারণ ট্রান্সপ্লান্ট হচ্ছে এভারেস্টে চাপার মতন, তুষার ঝড়ে আপনি যে কোনো সময় পড়তে পারেন, হারিয়ে যেতে পারেন, ম্যালোরির মতন হতে পারেন যিনি হারিয়ে গেছিলেন এভারেস্টের মাথায়। তো সেটা না করে আমরা যদি আমি যখন একজন রুগীকে ঠিক করি যে তার ট্রান্সপ্লান্ট করা দরকার না দরকার, যখন ঠিক করে ফেললাম যে তার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, আমি যেটা সবার আগে দেখি তার ডেল্টয়েড অর্থাৎ মাসল। তার যদি ভালো ডেল্টয়েড থাকে, অর্থাৎ তার যদি মাসল পাওয়ার ভালো থাকে, আই এম প্রেটি কনফিডেন্ট, এবং তার কতদিন ধরে তার অসুখ আছে, যত দ্রুত তিনি যাচ্ছেন আই এম প্রেটি কনফিডেন্ট যে অপারেশন থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন। তো আমার যেটা নিবেদন সবার কাছে, যারা লিভার ট্রান্সপ্লান্ট যার প্রয়োজন, অর্থাৎ ডাক্তার বলেছেন প্রয়োজন, দয়া করে একটু ভালো করে বুঝে নিন নিজের আর্থিক ক্ষমতা এবং সামাজিক অবস্থান, বুঝে নেওয়ার পরে দেরি করবেন না। ওই আরেকটু দেখি করতে করতে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের রিস্কটা বেড়ে যায়। সুতরাং এই যে কমপ্লিকেশনগুলোর কথা বললাম, এগুলো হয়ে গেলে পরে যত দ্রুত পারা যায় ট্রান্সপ্লান্ট করে নেওয়া উচিত, যদি ক্ষমতায় হয়। একদমই তাই। এবার যেটা প্রসঙ্গের শেষ পর্যায়ে কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে এই লিভার সিরোসিস পেশেন্টদের খাদ্যাভ্যাস কি হওয়া উচিত, মানে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে? যাদের এখনো ওই কমপ্লিকেশনগুলো হয়নি, অর্থাৎ কিনা যার পেটে জল আসেনি, যার পায়ে জল আসেনি, যিনি অজ্ঞান হননি, যার রক্তবমি হয়নি, এগুলো তো আনকমপ্লিকেটেড সিরোসিস আমরা বলি, এদের ক্ষেত্রে
প্রায় কোনো পরিবর্তনের দরকার নেই, শুধু উপরে নুন খাবেন না, সোজা কথা একদম গোদা হচ্ছে। রান্নায় নুন যাক, উপরে নুন খাবেন না, রান্নায়ও আবার নুনে চুবিয়ে না। নুনটা কেন বলছি, নুন যত ঢালবেন তত সেই নুনটা পেটে যাবে, পায়ে যাবে জল হয়ে। তো কাজেই নুন খাওয়াটা কম করতে হবে, প্রচুর প্রোটিন খেতে হবে, প্রচুর প্রোটিন খেতে হবে। এই একটা ভুল ধারণা আমাদের আছে, লিভারের রোগে প্রোটিন খাওয়া যাবে না। প্রচুর এক্সারসাইজ করতে হবে। এই যে লিভারের রোগ হলো আর শুয়ে পড়তে হবে এবং কড়িকাঠ গুনতে হবে, এইটা একটা অদ্ভুত রকমের কুসংস্কার এবং এই মধ্যযুগীয় ভাবনা, যেটাকে আমাদের ওভারকাম করা দরকার। এবং সুতরাং পরিশ্রম করা, পরিশ্রম করলে মাসেলগুলো ভালো থাকবে, শরীর সচল থাকবে, মনটা ভালো থাকবে। তো পরিশ্রম করুন, হাঁটুন ঠাটুন, মানে আমি বলছি না জিমে গিয়ে কসরত করুন, কিন্তু হাঁটুন, বাড়িতে যোগাসন করুন, যতটা পারেন নিজেকে সচল রাখুন, প্রচুর প্রোটিন খান, নুন কম খান এবং অ্যাডেকুয়েট ক্যালোরি খান। এইগুলো করলে পরেই এছাড়া আর কিছু ওই প্রাথমিক পর্যায়ে দরকার হয় না। কিন্তু কমপ্লিকেশন হয়ে যাওয়ার পরে নুনটাকে একটু বেশি রেস্ট্রিক্ট করা দরকার। নুন রেস্ট্রিকশন মানে হচ্ছে, আবারও বলছি, উপরে নুন খাবেন না। ওই আমরা 2 গ্রাম সল্ট বলি, 2 গ্রাম সল্ট মানে রান্নায় যতটুকু সল্ট দেওয়া হয় আমাদের বাড়িতে খুব বেশি হয় না। আবার ওই তেল একটু কম খাওয়া দরকার, কিন্তু ওই একদম সেদ্ধ পুতু ওই খাবার খেলে না অখাদ্য হয়ে যায়, ইনটেক কমে যায়, ক্যালোরিক ইনটেকও কমে যায়। সুতরাং ওটা করা যাবে না, খাবারে ওই পরিবর্তন করা যাবে না। কিন্তু আবারও বলছি, প্রোটিনের পরিমাণ ওই পর্যায়েও বাড়াতে হবে। ঠিক আছে, প্রোটিন রেস্ট্রিকশন করলে পরে গন্ডগোল হয়ে যায়, ওর মাসেল মাস কমে এবং তার প্রতিরোধ এবং লড়াই করার ক্ষমতাটা কমে যায়। সুতরাং খাবারে ওই পরিবর্তনটুকু আনতে পারলেই আমরা ভালো থাকবো। অর্থাৎ প্রচুর ছোলা খেতে পারেন, ছাতু খেতে পারেন, ডাল খান 2 বাটি করে দিনের মধ্যে, প্রচুর প্রোটিন আছে এতে। সয়াবিন খান, মাছ যতটুকু পারেন, দিনে 4টে করে ডিমের সাদা খান, যার মানে আর্থিক ক্ষমতায় পৌঁছবে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু ফাইট করা যায়। এগুলোকে রেস্ট্রিক্ট করলে আবার গন্ডগোল হয়ে যায়। আবার খুব অসুস্থ যারা ব্যক্তি থাকেন, মন খারাপ থাকলে পরে তখন খেতে ইচ্ছা করে না, চুপ করে পড়ে থাকেন। তো এই জিনিসগুলোকে আমাদের দেখে নিতে হবে এবং বাড়ির লোককেও একটু 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 কি বলবো, এই সিরোসিস হয়ে গেছে, বাড়ির লোকেরও যেটা দাঁড়ায় কি জানেন তো, খারাপ রোগে ভুগছে, ও আর ভালো হবে না, ওকে ওই যত পারো সহজ পাচ্য বলে আমাদের সংস্কৃতিতে যা আছে সেই খাবারগুলো দাও, কোনো মশলা দিও না, একদম কোনো রকমে গিলিয়ে দাও। এবার মানুষটা যে মানুষ, তারও যে চাওয়া পাওয়া আছে সেটা আমরা একদম ভুলে যাই, যার ফলে খাবারও গন্ডগোল হয়ে যায়। কাজেই পুতু করবেন না। আবার ও প্রাথমিক পর্যায়ে তো কিছুই না। আর ডায়াবেটিস যাদের থাকে তাদের তো ডায়াবেটিসের নিয়মগুলো মেনে চলতে হবে, আর অ্যালকোহল খাবেন না। এক্ষেত্রে প্রোটিন বিষয়ক যে আলোচনা, সেটাতে এখন প্রায়ই দেখা যায় বিভিন্ন রকম প্রোটিন পাউডার অ্যান্ড সাপ্লিমেন্ট, ওগুলো গোবর জল গেলা এবং হচ্ছে যে দেখুন, খুব যারা সার্কোপিনিক অর্থাৎ মাসল কমে গেছে তাদের ক্ষেত্রে সার্কোপিনিয়া ঠিক করার জন্য কিছু হেল্প হয়। কিন্তু আসল খাবারটা যদি আমি ঠিক রাখি তাহলে ওই এটা হচ্ছে কি জানেন তো, আমাকে সুন্দর করার জন্য আমরা বিউটি পার্লারে যাই, ঠিক সেরকম বিউটি পার্লারে যারা যায় না তারা কি সুন্দর হয় না? বনলতা সেন তো কোনোদিন বিউটি পার্লারে যাননি, তো কিন্তু জীবনানন্দ তাকে নিয়েই তো কবিতা লিখেছিলেন। তো এটা ঠিক সেরকম, এই প্রোটিন পাউডার হচ্ছে বিউটি পার্লারে যাওয়ার মতন। হ্যাঁ, মানুষের কি হয়, আমাদের ডাক্তারদেরও অনেক সময় লিখতে হয়, কারণ মানুষেরও চাহিদা হয়ে গেছে, ডাক্তারবাবু এসে একটু লিখে দেন। টনিক তো গুড়গোলা জল, বাজারে তো লিভার টনিক বিক্রি হয়, সব গুড়গোলা জল, ওর মধ্যে কিচ্ছু নেই। একদম শুধু ওগুলোর পেছনে পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। প্রোটিন পাউডারও তাই, যদি আসল খাবার, এই যে বললাম ডাল খান, সয়াবিন খান, ছোলা খান, ভালো করে অঙ্কুরিত ছোলা খান, এগুলো যদি ভালো করে খান তাহলে বাদ বাকি চলতে শুরু করবে। বাকি ও এক্সটার্নাল সাপ্লিমেন্টেশন ইজ রিয়েলি নট অফ ভ্যালু, ও পয়সা খরচ, এছাড়া কিছু না। ধন্যবাদ ডক্টর চৌধুরী এত সুন্দর ও বিস্তারিত আলোচনার জন্য। তাহলে আমরা জানলাম লিভার সিরোসিস একটি গুরুতর অসুখ, কিন্তু সঠিক পরীক্ষা, সঠিক সময়ে এর নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায়। এইভাবেই নিজেদের সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলুন, সুস্থ থাকার চেষ্টা করুন, ভালো থাকুন। তাহলে আজকের এই পডকাস্টটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী পডকাস্টে।